আমার সাথে ফার্স্ট পরিচয় হয়েছে, সে আমাকে মোবাইলে কল করেছিল। কল করে আমাকে জানতে চেয়েছিল যে আমি চাকরি প্রত্যাশী ছিলাম, কেন আমার চাকরি হয় নাই। 2টা ভাইবা পরীক্ষা দিয়েছিলাম, সে ভাইবাতে কেন আমার চাকরি হয়নি, এই জন্য সে আমার সার্টিফিকেটগুলো দেখতে চেয়েছে। তা আমি ভাবছি যে যখন দেখতে চাইছে তাহলে সমস্যা তো আর নেই। এই সূত্র ধরে সে আমাকে দেখতে আসছেন, মানে ওই সার্টিফিকেটগুলো দেখতে আসছেন। এই সার্টিফিকেটগুলো নিয়েই আমি তার সামনে গিয়েছি। কিন্তু সার্টিফিকেটগুলো নেবার পরে আমি আসলে এমনভাবে আটক হয়ে গেছি তার হাতে, হয় সম্মান যাবে, না হয় আমার এই কাবিনে সই করতে হবে। তো আমি, হ্যাঁ, তখন আমি আমি ওটা কাবিনে সই করছি না কিসে সই করছি আমি ওটা দেখিনি, কিন্তু সই আমি করেছি। এরপর সে আমাকে তার কর্মস্থলে নিয়ে যাওয়ার চেষ্টা করে, ওই গাড়িতে করেই সে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু আমাকে সে যখন বিয়ে করেছে তখন তার লোকজন ছিল এখানে, এখানে আমি একা ছিলাম। তো লাস্ট আমি ওইটা যে বিয়ে হচ্ছে না কি হচ্ছে আমি কিন্তু কাগজ দেখিনি। তো তখন আমি ওখান থেকে অনেক রিকোয়েস্ট করার পরে আমাকে ছেড়ে দেয় ও, এক এক পর্যায়ে ছেড়ে দিলে তখন ও ওর মতন করে চলে যায়। 2017 সালের 5ই সেপ্টেম্বর ওর মতন করে চলে যায়। চলে গেলে আমি আমার বাবার বাসায় না ঢুকে আমি মোংলা থানাতে গিয়েছিলাম, যে আমি তো একটা জায়গায় সিগনেচার করেছি, কিন্তু কোথায় সিগনেচার করছি আমি তা জানি না, কিন্তু আমি তার শুধু মোবাইল নাম্বারটা জানি, তা আপনারা আমাকে হেল্প করেন। তো তাদের পরামর্শ মতনই আমাকে কোনো অভিযোগ লিখতে দেয় না, জিডিও করতে দেয় না। কেন, ওনারা বলছে যেহেতু আপনি সিগনেচার করেছেন, এখানে কি হয়েছে এ লোক আবার আসবে, তো যখন আসবে আমাদেরকে খবর দিবেন। এর 2-3 দিনের মধ্যেই সে আমাকে নিয়ে চলে যায়। নিয়ে গেছে এমনভাবে, আমি মোবাইলে যে কারোর সাথে যোগাযোগ করব, আমার বাসার সামনে থেকে সে আমাকে নিয়ে কিভাবে আসলো, কিভাবে নিল, গাড়িতে করে নিয়েছে। কেন আপনি গেলেন বা আপনি যখন সিগনেচার না, করতে সে আমাকে, হ্যাঁ, তখন কিভাবে বললো, মানে কিভাবে সে আমাকে আবার ফোন করেছে। আমি থানা থেকে আসার আধা ঘন্টা থানালা আমার নাম্বারটা নিয়ে, ওর নাম্বারটা নিয়ে এনেছিল, আমার নাম্বারটাও নিয়েছিল। তা বলছে যে এই লোক আসবে, অবশ্যই আসবে, যদি যে কোনো কাগজের সিগনেচার হোক এ অবশ্যই আসবে। থানার পরামর্শ মতনই আমাকে কোনো ডায়েরি করতে দেয় না, বলছে এর সাথে আপনি পারবেন না। আর সে যে কাজই হোক, সে যদি ভুয়া হয় সেটাও বের হবে, আর যদি সঠিক হয় সেটাও বের হবে, তবে সে আসবে। তখন সে পরবর্তীতে 2-3 দিন পরেই উনি গাড়ি নিয়ে আসছেন। গাড়ি নিয়ে আমার বাসার সামনে থেকে সে আমাকে নিয়ে গেছে, নিয়েই আমার ফোনটা বন্ধ করে দিছে। ডাকে নাই, সে সরাসরি আমার বাসার সামনে, সে আমার বাসার সামনে সে এসেছে গাড়ি নিয়ে, বাহিরের গাড়ি সেটা। তখন আমাকে, না, আমি আমাদের বাসার সামনে গেটে গিয়েছিলাম, ওই অবস্থায় সে আমাকে নিয়ে গেছে। আমি আর আমার বাবা ছিলাম, আমি আমাদের বাসার গেটের সামনে ছিলাম, সেখান থেকে সে আমাকে নিয়ে গেছে। নিয়ে গেলে তখন আমার হাতে আমার মোবাইল ছিল, বাইরে বের হলে হাতে মোবাইল থাকে, সেভাবেই আমি বের হয়েছি। কিন্তু ও হয়তো কোনোভাবে জানতে পেরেছে যে আমি বাইরে আছি। তো ও আমাকে আমাদের বাসার সামনে থেকে যখন নিয়ে যায়, আমি তখন আমার বড় ভাইকে কল করি। তো কল করলে ও কথা বলতে দেয় না, আমার সেটটা নষ্ট করে ও ওর ফোন থেকে আমার বড় ভাইকে কল করে বলে যে ভাই, আমি বিয়ে করেছি, আপনার বোনকে, আপনি আসেন। ওই আমার বড় ভাইকে ফোন দেয়, তখন আমার বড় ভাই আমাকে চায়, যেহেতু আমাকে ফোনে পায় নাই। চালে পর বলছি যে ভাই, আমি তো আসলে বুঝতেছি না, ঘটনা তো এটা ঘটে গেছে, এখন আমি তো ওনারে চিনি না। তখন ভাই আমাকে বললো চুপ থাক, আমি আসতেছি। এরপরে ভাই ও আমাকে এরপরে ও আমাকে ঢাকাতে নিয়ে যায়। ওখান থেকে ভাইয়া বলছে কোনো চিল্লাপাল্লা করবি না, চুপচাপ থাক, ওর ফোন দিয়েই কথা বলছে। তা আমি সেভাবে চুপচাপ থেকেই ওর, একদম চুপচাপ, কোনো কথা বলিনি। বড় ভাই যা বলেছে আমি তাই শুনেছি। ভাইয়াও রওনা দিয়েছেন। ভাইয়া আবার আমার মেজো ভাইকে ফোন দিয়েছেন, যে ও বলছে যে ও ঢাকায় আছে, কিন্তু আমার মনে হচ্ছে ও ঢাকায় নেই। কিন্তু কবির আমাকে ঢাকায় নিয়েই নারায়ণগঞ্জের সাহেবপাড়ার 376 নম্বর বাড়িতে নিয়ে উঠায়। ওখানে উঠানোর পরে দেখি ওর আত্মীয় স্বজন সবাই আছে, মানে তারা আমাকে রিসিভ করার জন্যই বসে আছে। স্টে করলাম। এর মধ্যে আমার বড় ভাইয়া তো খুলনা থেকে রওনা দিয়েছে, মেজো ভাইয়া ঢাকায় থাকেন। তিনি যখন ও শুনতে পারছে যে আমার 2 ভাই আসতেছে, তখন সে আমাকে নিয়ে পাবনায় চলে গেল। ভাইয়া চিল্লাপাল্লা কোনো কথা বলতে নিষেধ করছে, আমি আছি, আমি সবাইকে জানাচ্ছি, আমি ওইভাবেই আছি। তো আমাকে নিয়ে ওই মুহূর্তেই ওই বাসা থেকে বের হয়ে গেল। বের হয়ে সেখানেও যায় দেখি আমাকে রিসিভ করার জন্য ওর স্টাফরা বসে আছে। তো এরপর আমার 2 ভাই ওখানে উপস্থিত হয়ে যায়, আমাকে নিয়ে পৌঁছানোর সাথে সাথে আমার 2 ভাইও উপস্থিত হয়ে যায়। ও যেভাবে ডিরেকশন দেয় কবির, ওভাবেই উপস্থিত হয়। একটা পর্যায়ে কবির আমাকে বলে, তুমি যদি এখান থেকে চলে যাও
তাহলে তোমার দুই ভাইকে আটক করব। তখন আমার বড় ভাইকে বিষয়টা বুঝতে দেয়নি, আমি তখনও আলাদাই আছি, আমার শাশুড়িকে সাথে আমি আলাদা অবস্থান করছিলাম। কিন্তু একটা পর্যায়ে ও আমাকে বলছে, যদি তুমি তোমার ভাইদের সাথে এই মুহূর্তে চলে যাও তাহলে তোমার দুই ভাইকে আমি হাজতে দিব, আর তুমি কোনটা চাও? তখন আমি আমার দুই ভাইকে বাঁচানোর জন্য ওখানে অবস্থান করি। অবস্থান করার 2-3 মাসের মধ্যেই আমার শাশুড়িও আমাকে প্রেশার দেয়, পারিবারিকভাবে লাক্সারিয়াসভাবে অনুষ্ঠান করতে হবে। এখন আমার বাবা যেভাবে হোক চেষ্টা করছেন, তখন আমি সিদ্ধান্ত নিলাম যে ইনি একজন বয়স্ক মানুষ, এনার সাথে এভাবে সংসার করব, আমি তো কাউকে মুখ দেখাতে পারবো না। তখন আমার বাবাকে বললাম, বাবা আমাদের পারিবারিকভাবে অনুষ্ঠান আপনি কমিউনিটি সেন্টারে না করে বাসায় করেন, বাসায় তো সমস্যা নেই। এই বাসাতে আমরা আমার সিদ্ধান্ত মতো প্রোগ্রাম করা হয়, যেহেতু কবিরও খুব প্রেশার দিচ্ছিল, ওর মাও প্রেশার দিচ্ছে, আমার ব্যাগ ট্যাগ নিয়ে টিয়ে মানে কবির করতেছে। করার পরে তারপরে ও বলতেছে আমার অফিসের সমস্ত গণ্যমান্য ব্যক্তিরা, আমার কলিগরা আসবে, আমার স্যাররা আসবে এই অনুষ্ঠানে, আমার আত্মীয় স্বজন সবাই হাই কোয়ালিটির ডাক্তার, পিজি হাসপাতালের ডাক্তার থেকে, মানে ও যতটুকু ও নিজেকে বড় প্রেজেন্ট করার দরকার, ও আমাদের প্রোগ্রাম না হওয়ার আগ পর্যন্ত ও সেটা করেছে। করার পরে এখন আমি তো টেনশনে পড়ে গেছি কি, আমি এরকম একটা এজেড মানুষের সংসারে আছি। এখন কবির আমাকে ওটা যে কাবিন নামায় সিগনেচার করেছি, ওর মধ্যে অলরেডি আমাকে দেখাইছে তুমি কাবিন নামায় সিগনেচার করছো, আমি অন্য কিছু করিনি, আমি অত খারাপ না, আমাকে সেটা বলতেছে। তারপরে ও নিজেই কাগজটা আমাকে এনে দিয়েছে ওই অফিস থেকে। তারপরে আনার পরে ওইটা আমার হাতে রয়ে গেছে। এরপরে যখন দেখলাম যে না, এটা বিয়েই হয়েছে, তখন আমি আমার বাবা মাকে ওইভাবে বলার পরে বাবা মা আয়োজন করে তার বাসাতে, সেখানে অনেক মানুষ উপস্থিত ছিল আমাদের। এরপরে ও আমরা কমিউনিটি সেন্টারে করিনি বলে ও কাউকে আনবে না, ও বলতেছে। তারপরে আমি বলছি না, কমিউনিটি সেন্টার আমি করতে পারবো না, কিন্তু আমি তাকে অপমান করতে চাই না, যে আমার একটা এজেড মানুষের সাথে বিয়ে হয়েছে এটা আমি অপমান করতে চাই না। যেহেতু ও আমাকে বোঝাতে সক্ষম হয়েছে যে মেয়ে মানুষের মূল্য খুব কম, ও আমাকে এটা বোঝায়, সে আমার বয়স কম হোক আর বেশিই হোক, এবং আমার বড় ভাবি থেকে শুরু করে সবাইকে সে বোঝায়, ফুল ফ্যামিলিটাকে সে কনভিন্স করে ফেলে। আর এমনভাবে কনভিন্স করে ফেলে যে আমার কথাটা কেউ কিন্তু আর গুরুত্ব দিচ্ছে না, কনভিন্সিং পাওয়ারটা এত বেশি হয়ে গেছে। তারপরে সব কিছুর মধ্য থেকে যখন আনুষ্ঠানিকতায় যখন এসেছি, তখন ওর কাছ থেকে আমি একটা মানে আমি কথা নিয়েছি যে আমি আপনার সাথে সংসার করব, কিন্তু আমাকে চাকরি করতে দিবেন। কারণ আমার একটা মনে একটা সবসময় সন্দেহ কাজ করতো যে একটা এজেড মানুষ বিয়ে করেছে, অবশ্যই তার ব্যাকে কিছু থাকতে পারে। হয়তো আমাদের ফ্যামিলিকে বোঝাচ্ছে সে বিদেশে ছিল 12 বছর, তার বিয়ে করার সুযোগ হয় না, তার বাবা নেই, তার ছোট ছোট ভাই বোনকে সে লেখাপড়া করিয়েছে, এই কারণে তার বিয়ে করার সুযোগ হয় না। কিন্তু 12 বছর থাকার পরে এখন সে বিয়ে করতে রাজি হয়েছে না, আমার মতন মেয়ে তার পছন্দ। এইটা সে আমার ফুল ফ্যামিলিকে বুঝিয়েছেন এবং আমাকেও বোঝাতে সক্ষম হয়েছেন। এবং এটাই, হ্যাঁ, মেয়ে মানুষের জীবনের কোনো মূল্য নেই, সেটা বয়স বেশি হোক ছেলের আর কম হোক, এটা সে বোঝানোর পরে আমার আত্মীয় স্বজন সবাই তার হাতে তুলে দেন। এই তুলে দেওয়ার পরে ওই সময় আমার কিছু গহনাগাটি জিনিসপত্র স্বজন আমাকে দেয়। যেহেতু আমি যখন বাসায় এসেছি, আমি তখন আর তার সাথে স্টে করতে চাচ্ছিলাম না, কারণ আমি চাচ্ছিলাম এখনও আমার জীবন বাকি আছে, সিগনেচার করেছে আর তো কিছু নয়। এই জন্য আমি অনুষ্ঠানটা ওইভাবে ভাবছিলাম, বাসায় আসলে হয়তো আমি কাউকে খুলে বলতে পারবো, কিন্তু ও সবাইকে কনভিন্স করে ফেলে, এমনভাবে করে ফেলে কেউ আমার কথা শুনতেছিল না। তারপরে অনুষ্ঠানের প্রোগ্রাম সমাপ্ত হওয়ার পরে আমাকে ওর আবার পাবনাতে নিয়ে যাওয়ার পরে সে তার মাথা ঠান্ডা হয়ে যায় টোটালি, মানে সে এত যে প্ল্যান প্রোগ্রাম করেছে আমাকে নেওয়ার জন্য, সেটা সে সাকসেস। এরপরে আমি ওখানে, তখন ও বিভাগীয় বন কর্মকর্তা হিসেবে পাবনার নূরপুরে চাকরি করত, এবং সে আমাকে ওখানে ভালো রেখেছে, ওখানে আমি খুবই ভালো ছিলাম। এবং সে যেভাবে আমার বাবার সাথে সবার সাথে মিশেই আমাকে নিয়েছে তখন সেভাবেই আমি ওখানে ছিলাম, তার ওখানের স্টাফরাও আমাকে খুব ভালো